একটি নাটক কি একটি দেশকে স্তব্ধ করে দিতে পারে? ৯০-এর দশকের শুরুতে ঠিক সেটাই ঘটেছিল। হুমায়ূন আহমেদের লেখনী আর বরকতউল্লাহর পরিচালনায় জন্ম নিয়েছিল এমন এক নাটক যা বাস্তবের চেয়েও বেশি জীবন্ত হয়ে উঠেছিল বাঙালির কাছে। জি, গান লাগাও। সন্ধ্যাবেলা গান না শুনলে ভালো লাগে না। হাও মে ওটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। সেলুলয়েডের দিনগুলির এই পর্বে আজ আমরা ফিরে দেখব বাংলাদেশের এক কালজয়ী অধ্যায়। আজ কথা হবে হুমায়ূন আহমেদের অসাধারণ নাটক কোথাও কেউ নেই এবং আমাদের সবার প্রিয় বাকের ভাই ওরফে আসাদুজ্জামান নূরকে নিয়ে। হুমায়ূন আহমেদ বলতেন, ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। এই নাটকে মুনা আর বাকের ভাইয়ের সম্পর্কটা ছিল ঠিক এমনই। বাকের ভাই এলাকার মস্তান, কিন্তু গরিবের রবিনহুড। হাতে চেন ঘোরান, চায়ের দোকানে আড্ডা দেন। আর মুনা হলো নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক কঠিন সংগ্রামী নারী। এখন বলেন, ওই রিকশাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মানলাম কোথায়, একটু টিপে দিয়েছি। আপনাকে টিপে দিতে বলেছি? তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না। যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না? কে বললো তোমাকে? হু টোল্ড? জানেন, বাকের ভাই চরিত্রে নূরের অভিনয় করার কথাই ছিল না। হুমায়ূন আহমেদ প্রথমে ভেবেছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজের কথা, আর নূরকে দিয়েছিলেন মামুন চরিত্র। কিন্তু সাদামাটা মামুন না হয়ে নূর নিজেই বাকের ভাই হতে চাইলেন। অনেকেই তখন বলেছিল নূরের চেহারায় সেই রাফ অ্যান্ড টাফ ভাব নেই, কিন্তু তিনি চ্যালেঞ্জটা নিলেন। তিনি এই চরিত্রের অনুপ্রেরণা পেয়েছিলেন রংপুরের এক সত্যিকারের মস্তান ইউসুফ ভাইয়ের কাছ থেকে। ইউসুফ ভাই ছিলেন এলাকার ত্রাস, কিন্তু ভেতরে ছিলেন পরোপকারী। আর সেই বিখ্যাত চেন ঘোরানো, ওটা স্ক্রিপ্টেই ছিল না। শুটিংয়ের ফাঁকে আনমনে চেন ঘোরাচ্ছিলেন নূর। পরিচালক সেটা দেখে বললেন, শটের সময়ও এটা করো। ব্যাস, হয়ে গেল ট্রেডমার্ক স্টাইল। বাকির ভাই প্লিজ, আপনি চেনটা ঘোরাবেন না তো, আমার মাথা ধরে গেছে। এখন তো মাথা ঠান্ডা রাখতে হবে মোনা। গল্পের মোড় ঘুরল যখন এলাকার প্রভাবশালী রেবেকার দারোয়ান খুন হলো। সেই খুনের দায় চাপানো হলো নির্দোষ বাকেরের ওপর। মোনা, তুমি কেমন আছো? ভালো যে আছি সেটা তো একটু আগেই বলেছি। তুমি আসাতে যে কি খুশি হয়েছি, মাথাটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আর বদি, যে নাকি বাকেরের নিজের সঙ্গী, নিজের ভাইয়ের মতো, তিনি আদালতে মিথ্যে সাক্ষী দেন এবং যথারীতি বাকের ভাইকে নির্দোষ প্রমাণ করা গেল না। আদালত তাকে ফাঁসির সাজা দিলেন। ইচ্ছে করলে এই মামলা আমি ধুলোয় গুঁড়ে দিতে পারতাম বদি, তোমার জন্য পারিনি। বাকের জানতো সে ফিরবে না, তাই মুনাকে সে মুক্ত করে দিয়ে গেল তার একাকিত্বের কারাগারে। আমি আর চাই না, একটু থাকো, এই 2-1 মিনিট। কি হবে আর 2 মিনিট থাকলে? কিছুই হবে না, আবার অনেক কিছু হবে। 2-1 মিনিট সময় কিন্তু কম না মোনা। ফাঁসির আসামির জন্য 2 মিনিট অনেক সময়। মুনা ছাড়া বাকের ভাইয়ের নিজের বলতে কেউ ছিল না, তাই বাকেরের মৃতদেহ রিসিভ করার জন্য মুনাকেই আসতে হতো। সেই সময় মুনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি ওনার কে হন, মুনা শুধু বলল, আমি ওর কেউ না। সে কি ভালোবেসেছিল বাকেরকে, নাকি তার নীরবতাই ছিল প্রেমের সবচেয়ে বড় চিৎকার? মুনার মতো শক্ত একটা মেয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। আর কেঁদে ফেললো তো কি হলো? মেয়েটি আপনার কে হয়? কেউ হয় না। শেষে আসলেই মনে হয় কোথাও কেউ নেই। এটি কেবল নাটক ছিল না, শেষ পর্বের আগে রটে গেল বাকের ভাইয়ের ফাঁসি হবে। পুরো বাংলাদেশ উত্তাল হয়ে উঠল।
রাস্তায় নামলো সাধারণ মানুষ, মিছিল হলো, দেওয়ালে দেওয়ালে পোস্টার পড়লো, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনমতের প্রতি শ্রদ্ধা রেখে বাকেরকে বাঁচিয়ে রাখা যায় কিনা তা নিয়েও কথা বলেছিলেন। কিন্তু হুমায়ুন আহমেদ জানতেন ট্র্যাজেডি মানুষকে অমর করে। ফাঁসি হলো, মানুষ ভুলে গিয়েছিল এটা নাটক। তাদের কাছে বাকের ভাই হয়ে উঠেছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক। আজকের এই পর্বে আমরা শ্রদ্ধা জানাতে চাই মহান বিজয় দিবসকে, কারণ কোথাও কেউ নেই নাটকের চেতনার সাথে জড়িয়ে আছে ৭১-এর বারুদ। পর্দার এই বাকের ভাই ওরফে আসাদুজ্জামান নূর কেবল অভিনেতা নন, তিনি একজন সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা। নাট্যকার হুমায়ুন আহমেদের বাবা ফৈজুর রহমান আহমেদ ছিলেন ৭১-এর শহীদ পুলিশ অফিসার। বাবার সেই আত্মত্যাগ আর সাহসের ছায়াতেই হয়তো হুমায়ুন আহমেদ সৃষ্টি করেছিলেন বাকের ভাইয়ের মতো চরিত্র, যে মরতে জানে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। ১৬ই ডিসেম্বর আমাদের শিখিয়েছে হার না মানতে। বাকের ভাই সেই হার না মানা চেতনারই এক সেলুলয়েড সংস্করণ। স্যার, আমাকে চিনতে পারছেন? মানুষ চিনে রাখা আমার কাজ না, আমার কাজ হলো অপরাধ চিনে রাখা। কি অপরাধ করেছেন বলেন, দেখে চিনতে পারি কিনা? আমার নাম স্যার বাকের। হ্যাঁ, চিনেছি, সেই অস্ত্র মামলা। স্যার, মাই নেম ইজ বদি। এটা আপনার সেই গাধা অ্যাসিস্ট্যান্টটা না? শহীদের রক্তে কেনা বাংলাদেশে বাকের ভাই আজও এক ধ্রুবতারা। তিনি শিখিয়েছেন নায়কের সিক্স প্যাক বা সুপার পাওয়ার লাগে না, সততা আর নিঃস্বার্থ ভালোবাসাই একজন সাধারণ মানুষকে ভাই বানিয়ে দেয়। কেমন লাগলো আমাদের এই ফিরে দেখা? আপনার প্রিয় বাকের ভাইয়ের সংলাপটি কমেন্টে জানান। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।